অনেক জায়গায় বিদ্যুৎ থাকে না, ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে না। সেটা লোডশেডিং না, সেটা হলো টেকনিক্যাল। আসলে আমি এখানে আসছি আমাদের দেশের যে বিদ্যুৎ সঞ্চালনটা, এটা হলো মেইন। এই সঞ্চালন ঠিক হলে ডিস্ট্রিবিউশনগুলো দেওয়া যায়। তবে আপনাদের একটা জিনিস জানা দরকার যে একটা দেশে স্টেবল বিদ্যুৎ সিস্টেম তৈরি করতে হলে যেমন আমার স্টেবল জেনারেশন দরকার হয়, তেমন আমার স্টেবল ট্রান্সমিশন দরকার হয়, তেমন আমার স্টেবল ডিস্ট্রিবিউশনের প্রয়োজন হয় আর কি। এবং এগুলার চারটার সিঙ্ক্রোনাইজ করলেই একটা সুন্দর বিদ্যুৎ ব্যবস্থার সৃষ্টি হয়। আমাদের দেশে এতদিন যেভাবে চলেছে কোনো ইন্টিগ্রেটেড ওয়েতে করা হয়নি, যার ফলে হয়েছে যে আমাদের বিদ্যুতের সঞ্চালন, ডিস্ট্রিবিউশন, প্রোডাকশন এগুলোর মধ্যে একটা গ্যাপ থেকে গেছে। যার পরে আপনারা দেখবেন যে আমাদের বিদ্যুৎ উৎপাদন ঠিক আছে, আমাদের বিদ্যুতের সঞ্চালন ঠিক আছে, কিন্তু ডিস্ট্রিবিউশন এন্ডে যে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বিদ্যুৎ নাই, এবং যেটাকে আমরা সাধারণভাবে বলি যে বিদ্যুতের লোডশেডিং। আসলে লোডশেডিংটা হয় তখনই যখন আমার বিদ্যুৎ উৎপাদন হয় না। কিন্তু উৎপাদন হওয়ার পরে ট্রান্সমিশন করার পরে যখন বিদ্যুতের অনেক জায়গায় বিদ্যুৎ থাকে না, ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে না, সেটা লোডশেডিং না, সেটা হলো টেকনিক্যাল। তো গত ফ্যাসিস্ট গভর্নমেন্ট বিদ্যুতে সয়লাভ করে দিয়েছিল যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ জ্বলবে। এটা করতে যে এটা যে একটা কারিগরি জিনিস, এইটার দিকে তোয়াক্কা করে নাই। আপনার পল্লী বিদ্যুতের লম্বা লম্বা লাইন টেনেছে। একটা ভালো সিস্টেমের জন্য একটা লাইনের ডিস্টেন্স কতজন হইতে হয়? 30 থেকে 35 কিলোমিটারের বেশি হওয়া উচিত না, কিন্তু পল্লী বিদ্যুতের আছে 90 কিলোমিটার আছে, 100 কিলোমিটার আছে। ওইটা দিতে হয়, বিদ্যুৎ দিতে হয় বাড়ি বাড়ি। যার ফলে হয়েছে এই যে অপরিকল্পিত লাইনগুলো সৃষ্টি করেছে, এই লাইনগুলো করার জন্য এখন আমরা দেখছি যে আমার উৎপাদন ঠিক আছে, সঞ্চালন ঠিক আছে, কিন্তু বিভিন্ন এলাকাতে অনেক লম্বা দীর্ঘ সময়ের বিদ্যুৎ থাকছে না, যেটাকে সবাই বলছে এটা লোডশেডিং। লোডশেডিং ইজ কমন টার্ম, এটাই ব্যবহার করবে, কিন্তু আসলে এটা হলো যে লাইনের ডিফেক্টের জন্য। এই লাইনের ডিফেক্ট হওয়ার জন্য যে শুধু ওই এলাকাতে বিদ্যুৎ থাকে না তা না, এই লাইনের ডিফেক্ট হওয়ার জন্য আমার বিদ্যুৎ সিস্টেমের উপর চাপ পড়ে, আমার ট্রান্সমিশনের উপর চাপ পড়ে, এবং কি আমার জেনারেশনের উপর চাপ পড়ে। কারণ আমি তো একটা ক্যালকুলেশন তৈরি করছি, কিন্তু ওখানে যখন বিদ্যুৎ থাকছে না, ওইটা তো কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলে এটা একটা ব্যাকল্যাশ আছে, যাতে বিদ্যুৎ সিস্টেমে ক্ষতিকর হয়, অনেক সময় ব্ল্যাক আউট হয়ে যায়। তো এইসব জিনিসগুলো কিভাবে ঠিক করা যায়, সেই জন্য আজকে শুক্রবার ছুটির দিনে অনেকগুলো ভালো সময়, এটা একটু মাথা ঠান্ডা করে বোঝা উচিত আমার। সেই জন্য আমি আসছি, এসে ওনাদের সাথে মিটিং করলাম এবং ওনাদের কাছে কি কি সমস্যাগুলো আছে। এবং তার সাথে আর একটা জিনিস, আপনারা জানেন যে আমাদের এককালে বিদ্যুৎ ছিল গ্যাস ফায়ার পাওয়ার স্টেশনের, আর না হলে পরে তেলের পাওয়ার স্টেশনের, আর একটা ছোট্ট জলবিদ্যুৎ আছে কাঁপতে। এখন চেঞ্জ হয়ে গেছে, এখন এখানে আপনার কোল ফায়ার পাওয়ার স্টেশন আসছে। এখন আমরা ভারত থেকে প্রায় 2000-এরও বেশি মেগাওয়াট পাওয়ার ইম্পোর্ট করছি। তারপরে আশা করতেছি যে নভেম্বর মাস থেকে আমরা নিউক্লিয়ার পাওয়ারটা চালু হয়ে যাবে। তো প্রত্যেকটা
জেনারেশনের নিজেদের একটা ক্যারেক্টার আছে। ইন্ডিয়া থেকে যেটা আসতেছে ইন্ডিয়ারও একটা নিজস্ব ক্যারেক্টার আছে। এগুলোকে যখন এক করে সমন্বয় করে এক জায়গায় নিয়ে এসে যখন এটাকে সব পাওয়ারকে একত্রিত করা হবে, তার জন্য একটা সিস্টেম তৈরি করতে হয়, সিঙ্ক্রোনাইজেশন বলে আর কি যেটাকে। সেই সিঙ্ক্রোনাইজেশনটা করার জন্য আমাদের পিজিসিবি কতখানি রেডি, আমার ডিস্ট্রিবিউশন কতখানি রেডি, এইটা নিয়ে পর্যালোচনা করলাম। কেননা যদি নভেম্বর মাসে আসে তাহলে কিন্তু সময় হাতে নাই এবং এগুলো করতে অনেক টাইম লাগে। তো সেই জন্য আমি এখন থেকে এটার উপর কাজ করা শুরু করেছি। আশা করি যে নভেম্বরের মাঝে পুরোপুরি রেডি হতে পারবো না, কারণ এটা টাইম লাগবে, আরও অনেক কাজ আছে, বাকি আছে, একটা স্টাডি করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো এটা অনেক কাজ আছে, আমাকে ডিস্ট্রিবিউশনের সিস্টেমটাও চেক করতে হবে, করে একটা ফিজিবিলিটি তৈরি করতে হবে। তবে যাতে একটা ইউনিট যেটা আসবে এবং আসেই তো তারা কি বলে পুরা ইতে যেতে পারবে না, ক্যাপাসিটি যেতে পারবে না, 300-350 মেগাওয়াট দিবে, সেটার জন্য মোটামুটিভাবে পিজিসিবি কাজ করছে এবং নভেম্বরের মধ্যে রেডি হয়ে যাবে।